প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। জানিয়ে রাখতে চাই আমরা পলিটিক্স প্লাস অনুষ্ঠানের মধ্যে রয়েছি, SSRM প্রেজেন্স, এবং আমরা যেমনটা বলেছিলাম যে দুর্নীতি, অর্থ পাচার এবং দেশপ্রেম আমাদের আজকের বিষয়। আমরা সে নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে মোশাররফ স্যার আপনার কাছে এবং সরোয়ার ভাই আপনাদের কাছে আবারও একটু জানতে চাইবো যে রাজনীতিক যে চেহারাটি, যে অর্থ পাচার সবসময় আমরা দেখেছি, কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এটি কিন্তু বিরোধী দলের কাছে অনেক বড় একটি আলোচনার বিষয় হয়ে যায়। আর অতি সাধারণ মানুষ যারা থাকেন তারা হয়তো ভেবেই নেন যে সরকার সংশ্লিষ্ট কেউ কিংবা সরকার এই অর্থ লোপাট করেছে। বিশেষ করে সিপিডি নির্বাচনের আগে যে সংবাদ সম্মেলনটি করেছিল সেখানে অ্যাটিচিউডটি ছিল এরকম যে এই সরকার এই টাকা লুটপাট করেছে, বিদেশে করেছে। সেটিও কি একটি দুর্নীতির পর্যায়ে পড়বে কিনা? সারল ভাই, একদম ছোট করে কঠিন না, প্রশ্ন আমি আপনার কাছে। এটা প্রশ্নটা খুব কঠিন আসলে। রাজনৈতিক ব্লেম গেম, এটা তো রাজনৈতিক মানে একটা প্রক্রিয়া, মানে একজন আরেকজনকে ব্লেম করে। একজন ওই যে বলছে আমি কম দুর্নীতি পাচ্ছিলাম, এখন অনেক দুর্নীতি হয়ে গেছে, আমি থাকলে দুর্নীতি হতো না, অমুক হলে দুর্নীতি হচ্ছে, এগুলো কিন্তু আসলে কথাটা সত্যি নয়। আপনার সাধারণত প্রথাগতভাবে জানা যায় যে আগে সাধারণত মানি থেকে পলিটিক্স হতো, কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যখন থেকে কিংবা যখন থেকে জোর করে ক্ষমতা দখল শুরু হয়েছে তখন থেকে কিন্তু একটা প্রবণতা সৃষ্টি হয়েছে পাওয়ার টু মানি। সুতরাং আপনার দুর্নীতিবাজ যারা, তারা কিন্তু পাওয়ারের কাছাকাছি থাকে এবং যেই সরকারই আসুক না কেন তারা কিন্তু এটা দুর্নীতি করতেই থাকে। সুতরাং আপনি ওই যদি বলেন যে এই সরকারের সময় দুর্নীতি হয়েছে, ওই সরকারের দুর্নীতি হয়নি, এটা সত্যি নয়। দুর্নীতিবাজ যারা, তারা তাদের সমস্ত স্টেট মেশিনারিটাকে ইউজ করে তারা কিন্তু দুর্নীতিটা করে। পার্থক্যটা হয় যখন রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে যারা থাকেন তারা যদি সজাগভাবে মনে করেন যে হ্যাঁ, দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, তখনই কিন্তু আপনার এই পরিবর্তনটা আসা শুরু হয়। আমি ওইভাবে জিনিসটা দেখি। আমরা একটু মোশাররফ স্যারের কাছে আসবো, কিন্তু স্যার আপনি মানে যে ভাষাগুলো আমরা দেখছি, বিশেষ করে ব্যাংক বা যে সমস্ত কর্মকর্তারা সাম্প্রতিক আমরা আইনের আওতায় দেখেছি, এবং এই বিষয়গুলোর চাইতেও বড় একটি বিষয় যে অর্থ পাচার হয়ে যায় কিংবা ব্যাংক থেকে যারা ঋণ নেন, যারা ফেরত দিতে চান না, সেই টাকাটি ফিরিয়ে আনা কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনি টাকা ফিরিয়ে আনার যে বিষয়টা বলেছেন, এটা খুবই কঠিন একটা ব্যাপার এবং খুবই স্পর্শকাতর ব্যাপার। আজকাল সারা বিশ্বে যেসব ব্যাংকে অবৈধ টাকা থাকে তারা অনেকেই সেটা বুঝতে পারে না এবং একটা হুজুগের উপর রেখে দেয় টাকা পাঠায়। যখন দেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় অথবা দেশে এরকম একটা পারসেপশন তৈরি হয় যে এই টাকা সে অসৎভাবে উপার্জন করেছে এবং বিদেশে পাচার করেছে, তখন বিদেশি ব্যাংকগুলি তৎপর হয়ে যায় এবং তাকে কিন্তু সহজে সেই টাকাটা ছাড় করে না। আর আরেকটা বিষয় হলো যে সরকার যদি এই টাকা ফেরত আনতে চায়, একমাত্র সরকারি সম্পত্তি লুণ্ঠন করে যদি সেইখানে নেয়, সেক্ষেত্রে অনেক তথ্য প্রমাণ দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে যে এই টাকা আমার, তখন হয়তো টাকাটা ফেরত দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা বিরাট অনীহা যে তারা টাকাটা ফেরত দিবে না। সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে সরকারের কাছে তো প্রাথমিকভাবে কোনো তথ্য প্রমাণ থাকে না, পরবর্তী সময়ে তথ্য প্রমাণ জোগাড় করতে হয়। এবং সেই তথ্য প্রমাণের পরে আমরা যেসব সংস্থা এইগুলি মানি লন্ডারিং বা এগুলি নিয়ে কাজ করে, সেসব সংস্থা আবার বিভিন্ন নিয়মকানুন পদ্ধতির ভিতর দিয়ে আমাদের দেশের যে আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এবং ওই দেশের যারা আছে তাদের সাথে যোগাযোগ, তারপরে যেই সংস্থাটাকে আমরা এই কাজে লাগাবো সেই সংস্থাটার দেশে বিদেশে ক্রেডিবিলিটি সব কিছু মিলিয়ে অনেক টাকাও সরকারের খরচ হয়ে যায় এবং সেটা পরে খুব কমই ফিরে আসে। আপনারা শুধু আমাদের দেশে এই বিভিন্ন সময়ে যেসব দুর্নীতির খবর বেরিয়েছে এবং যেসব দুর্নীতি হয়েছে, এর মধ্যে শুধুমাত্র 2টো কি 3টা টাকা দুর্নীতি দমন কমিশন ফেরত এসেছে এবং একটা প্রতিষ্ঠান কাজ করেছে, সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেলের ভূমিকাও খুব ভালো ছিল। তো শুধু সেটা
মাত্র এটাই, আর কোনো টাকা কিন্তু ফেরত আসেনি। এবং সেই প্রতিষ্ঠানটা কিন্তু একটা পার্সেন্টেজ টাকা দিতে হয়েছে, যে ওই যে জি ফেরত জি আসা জি, টাকা টাকা তো ওইসব প্রতিষ্ঠানকেও দিতে হয়। আরেকটা হইলো যে এইসবের জন্য আমরা বিদেশেও নিয়োগ করতে হয়, আইনজীবী নিয়োগ করতে হয়, এবং এগুলি তো প্রচুর টাকা। জি স্যার, আমরা দুর্নীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক বা দেশপ্রেমের সম্পর্ক যেরকমটা আমরা বলছিলাম, আমরা আমাদের সঙ্গে শফিকুজ্জামান স্যার আছেন। স্যার, একটা বিষয় আপনার নিশ্চয়ই মনে আছে যে 2012 সালে যখন পদ্মা সেতু নিয়ে নানান বিষয়গুলো আলোচনা উঠে আসছিল, তখন কিন্তু বাংলাদেশের সেই 10ম জাতীয় সংসদ নির্বাচনটি সামনে ছিল। অর্থাৎ নির্বাচনে যেন একটি দল ওই সময় ক্ষমতায় আসতে নির্বাচনের না পারে, উদ্দেশ্যেই সেটির পদ্মা জন্য সেতু কিন্তু ষড়যন্ত্র। বিশ্ব ব্যাংকের একটা বড় চেষ্টা ছিল। অর্থাৎ যারা দুর্নীতির অভিযোগ উঠল, দুর্নীতিকে কখনো কখনো পাবলিক পারসেপশন হিসেবেও কিন্তু কাজ করার একটা চেষ্টা চলে, সেটিও কিন্তু দায় কারো না কারো তো নিতে হয়। স্যার, আপনি কি বলবেন? বলবো আপনাকে ঘটনাটা। বিশ্বব্যাংক কাদের বিশ্বব্যাংক? হ্যাঁ, এই প্রশ্নটাকে জানতে হবে আর বাহ, কি। বিশ্বব্যাংক অনেক জায়গায় করেছে, নিজেদের সপক্ষে সরকারকে ক্ষমতা রাখার জন্য কুপন্ত করেছে। বহু জায়গায় দেখেন। আর বাংলাদেশের ব্যাপারটা দেখেন, আমরা 1972 সালে 73 সালে যে ঘটনাটা, বাংলাদেশকে যখন হেনরি কিসিঞ্জার বটমলেস বাস্কেট বলল, তখন সাহায্য চেয়েও তখন সাহায্য পায়নি। হ্যাঁ, এর পিছনে কি বিশ্বব্যাংক ছিল না? অবশ্যই ছিল। এবং বিশ্বব্যাংক তার রাজনীতি করছে। তাদের পক্ষের সরকার, তাদের চয়েসের সরকার থাকবে, এটাই তো স্বাভাবিক আর কি। আপনি দেখেন যে বিএনপি যখন ক্ষমতা ছিল, তখন দেখেছে বাংলাদেশে গ্যাসে ভাসছে এই একটা তথ্য দিয়ে ইন্ডিয়াকে বিক্রি করার জন্য বিশ্বব্যাংক উৎসাহ দেয়নি। সেটা আমরা জানি তো আর কি, কাজে বিশ্বব্যাংক তারা কাজ করছে। কিন্তু আমরা এইটা বিশ্বব্যাংক সাহস পাচ্ছে, এতদিন আমরা মেনে নিয়ে আসছি আর কি। এই প্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রথম একটা বলিষ্ঠ স্টেপ নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে। এর পক্ষে এই জন্য আমি বলছি যে আমরা নিজেরাই করব। এই যে জিনিসটা, আমরা এতদিন আমাদের 10 কোটি টাকা একটা প্রজেক্ট করতে হলে আমার বিদেশ সাহায্য দিতে হবে বিশ্বব্যাংকের কাছে, দুনিয়ার শর্ত নিয়ে। সবগুলো শর্ত কিন্তু আমরা জানি না, উজ্জ্বল আমাদের শর্ত নিয়ে কোনোদিন আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি না। এই শর্তটা নিয়ে আমরা প্রজেক্টটা করতে পারবো না, বাস্তবায়ন করতে পারবো না, আমাদের লাভজনক হবে না। সেই রকম স্টেপ, শক্তিশালী স্টেপ আমরা এতদিন দেখিনি। এই পদ্মা সেতুর ব্যাপারে আমাদের দুইটা দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সাহসটা দিয়েছে যে না, আমরা নিজেরাও পারি। এর অনেক বাস্তবায়ন খুব কঠিন আছে, তারপরে এই যে সাহসটা দেখানো, আমরা যে দেশ 30 লক্ষ মানুষ স্যাক্রিফাইস করে দেশটা করার জন্য, সেই দেশ কেন অন্যের সাহায্য নির্ভর হয়ে থাকবে? এটা এক প্রশ্ন আজ অনেক আগে আসা হচ্ছিল, এখন আসছে আর কি। হ্যাঁ, আমরা স্বাধীন হয়েছে, কিন্তু উপনিবেশিক মনোমানসিকতা একটা যে সমাজ আমার মানে সেখান থেকে আমরা বের হতে পারিনি। সাহায্য নির্ভরতা, সেটা কিন্তু আজ পর্যন্ত আমরা এর থেকে বের হতে পারিনি। এবং 1971 সালে যে 1973 সালে যে আমাদের একটা দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়েছে 74 সালে, সেটাও তো কৃত্রিম। খাদ্য সাহায্য না দিয়ে আমাদের এটা করেছে, আমাদের দেখিয়েছে তাদের সাহায্য ছাড়া চলা সম্ভব না। এরপরে ঘটনা আমরা জানি। কাজেই দীর্ঘ 45 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী যে দ্ব্যর্থহীন ভাষা দিয়েছে, এটা আমরা নিজের টাকাই করব, এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। শুধুমাত্র আর্থিক দিক নয়, আমাদের মন মানসিকতা একটা ভিন্ন ধরনের একটা আসে না, আমরা পারি। হ্যাঁ, আমি জানি এখানেও দুর্নীতি হবে, এখানেও হবে, এখানেও প্রবলেম হবে, কিন্তু তারপরেও আমরা বলছি এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। জি, তারপরে হ্যাঁ, আপনি যে বলেছে এটা তো সবসময় হয়েছে। আমি যে একটা উদাহরণ দিলাম, এখন 2001 সালে, একটু আগেই বলেছিল বাংলাদেশে ঋণ খেলাপি কথা বলেছে। 2001 সালে কিন্তু বাংলাদেশে পৃথিবীতে দুর্নীতি 1 নম্বর দুর্নীতিগ্রস্ত ছিল। 2001 সাল থেকে একটানা 2006 সাল পর্যন্ত। হ্যাঁ, সে পর্বটা কিন্তু কাটিয়ে এসছি আর কি। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে এখন ওই যে আমাদের বলেছে বটমলেস বাস্কেট, 1972-73 সালে আমার 40% খাদ্য আমদানি করতে হতো। তখন কল্পনাও করা উচিত ছিল যে তখন খাদ্য উৎপাদন ছিল 1,10,00,000 টন। আজকে 45 বছর পর আমরা খাদ্য উৎপাদন করছি কত, 3,60,00,000 টন বা 65 লক্ষ টন। এটা দেখেন আমরা নিজেরাই কিন্তু করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নেই। এবং অন্যান্য ক্ষেত্রে সফলতা আসছে। আমাদের গার্মেন্টসটাও কিন্তু আমাদের নিজেদের উদ্যোক্তারাই করেছে। অর্থাৎ আমাদের নিজেদের সক্ষমতা, সে বিকাশের সুযোগটা কিন্তু সেইভাবে অতি আগে নেওয়া হয় নাই। এখন
আমি মনে করি যে এখন আমরা দেখেছি, আমরাও পারি, কাজেই সব কথাই যে শুনতে হবে তা কিন্তু নয়। আর যে প্রসঙ্গটা আসলো যে একটু আগে শুনেছিলাম যে ওই জাতীয় পার্টি আমলে দুর্নীতি কম ছিল। আপনি একটা লক্ষ্য করবেন, জাতীয় পার্টির, আমার যদি ভুল না হয়, 1989 সালে যে বাজেটের শতভাগ বিদেশি সাহায্য নির্ভর ছিল, উন্নয়ন বাজেটের। একটা দেশ যদি শতভাগ উন্নয়ন বাজেট উপর নির্ভরশীল, সে দেশটা অবস্থা কি তার প্রতি আছে? হ্যাঁ, সেখান থেকে চলে আসছি আজকে আমাদের মাত্র 1/3 বিদেশ থেকে। এইটা আমরা একটু দুর্নীতিটা একটু কমাতে পারলে শতভাগ এবং এর চেয়ে দ্বিগুণ বড় আমরা বাজেট করতে পারি নিজস্ব উদ্যোগে। স্যার, এই যে বিষয়গুলো আমার আসলে এই জায়গাটিতেই আমি নোটিস করতে চাই যে আসলে গণমাধ্যমের দায়িত্বটা কি, আসলে যে যা বলবে সেটাই ছেপে ফেলবে। যে আমি সেটি সারোর ভাই তখন বলছিলেন, এটি একটি দিক। অন্যদিকে যে আমি নাগরিক হিসাবে বা আমরা মুক্তিযুদ্ধের কথা নানাভাবে বলার চেষ্টা করি, এবং সেই যে চেতনার যে জায়গাটিতে যে এই দেশের সেই সময়কার সেই তরুণগুলো হাসতে হাসতে নিজের প্রাণ উৎসর্গ করে দিয়ে দেশটাকে স্বাধীন করে ফেললো, তো তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা কি আমাদের আত্মার পরিশুদ্ধতা চাইবো না? যে আমরা কি শপথ নিব না যে আমরা দুর্নীতিবাজ মুক্ত একটা রাষ্ট্র হবে, সমাজ হবে? আমরা তো বরঞ্চ ভ্যাট এবং ট্যাক্স এগুলো না দিতে পারলেই মনে হয় যেন আমরা অনেক খুশি। এই যে মানসিকতা, মনের দূর্ণতা আসলে কবে কমবে? অনিরুদ্ধ রায়, আপনি এই প্রশ্নের উত্তর দিবেন কিনা? মনের দূর্ণতা কিভাবে কমাবো আমরা? আমাদের সবচেয়ে দরকার হচ্ছে আমাদের এই যে দুর্নীতিবাজরা প্রফেশনালি তারা কাজ করছে। এই যে প্রফেশনালি তারা কাজ করছে, তারা যখন দুর্নীতি করে তাদের কিন্তু অনেক বড় রিসার্চ সেল আছে। তারা চিন্তা করে যে কোন কোন জায়গায় গ্যাপ আছে, সেই গ্যাপগুলিকে তারা খুব সুচতুরভাবে তাদের ওই ধরনের এক্সপার্ট তারা নিয়ে আসে। তার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়তো কোনো রিটায়ার্ড ব্যাংকার, হয়তো কোনো ফরেন কারেন্সির উপরে খুব এক্সপার্ট, হয়তো সে বন্ডে কাজ করেছে দীর্ঘদিন যাবৎ, বন্ড অফিসার ছিল বা সুপারভাইজার ছিল। সেই যে বটম লেভেলের যে ল্যাকিংসগুলি তার কিন্তু খুব মুখস্থ। সে তখন তারা একসাথে বসার পরে তারা রিসার্চ করে যে কোনভাবে করলে পরে আমি ইজিলি বের হয়ে যেতে পারি। আর ডিফল্টারের কথা বলছেন, যে ডিফল্টার কিন্তু আমরা অ্যাভারেজ করে ফেলি। এক ধরনের ডিফল্টার আছে উইলফুল ডিফল্টার। তারা লোনটা নেওয়ার পরেই তাদের টার্গেট কিন্তু আছে যে একটা পর্যায়ে তারা এক্সপোর্ট করবে। তার এক্সপোর্টের সাথে কি হয় যে তার যে কস্ট অফ প্রোডাক্ট আর তার যে এক্সপোর্ট ভ্যালু, এটার সাথে কিন্তু কোনো সঙ্গতি নাই। ব্যাংক মাঝে মাঝে দেখে কি যে সে এক্সপোর্ট করতেছে, সুতরাং তাকে ফাইন্যান্স করো, কিন্তু সে ফাইন্যান্স করছে দেখতেছে এক্সপোর্ট ভলিউম কত, এত, কিন্তু তার যে কস্ট অফ প্রোডাকশান এবং এক্সপোর্ট, এই দুইটার সাথে তার কোনো সমন্বয় নাই। এরকম করতে করতে সে বিভিন্নভাবে এই সময়ে কি করে, সে ব্যাক টু ব্যাকের মাধ্যমে সে ওখান থেকে টাকা বের করে ফেলে। কিছু কিছু ক্ষেত্রে তারপরে মেশিন ইম্পোর্ট করার ক্ষেত্রে সে ওভার ইনভয়েসিং করে টাকা করে ফেলে। তো সুতরাং এই যে দুর্নীতিবাজ যারা দুর্নীতিবাজ, তারা কিন্তু ব্যবসায়ী না। আমি আসবো, আমি সারোর ভাই এবং মোশাররফ স্যার, আপনাদের দুজনের কাছে একটি কমন প্রশ্ন, যে বলা হয়ে থাকে যারা এই ধরনের মানি লন্ডারিং করছে, দুর্নীতি করছে, তারা ব্যাংক বা সরকারি কর্মকর্তা যারা নজরদারি করছে তাদের চাইতে অনেক বেশি মেধাবী কিংবা অনেক প্রযুক্তির প্রয়োগ তারা করে। আসলে সত্য না মিথ্যা আপনাদের কাছ থেকে শুনবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। ছোট্ট বিরতি নিচ্ছি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। দুর্নীতি, অর্থ পাচার এবং দেশপ্রেম, আমাদের এই বিষয় নিয়ে কথা বলছি। মোশাররফ স্যার, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে তাহলে কি যারা দুর্নীতিবাজ কিংবা মানি লন্ডারিং করছে তারাই কি অনেক বেশি মেধাবী, যে অনেক চেষ্টা করেও তাদের ধরা টরা যাচ্ছে না, তথ্য পাওয়া যাচ্ছে না, নাকি অনেক ছক কষে হিসাব কষে রাজনৈতিক বড় মুরব্বি রেখে এসব কাজ তারা করেন এবং যে কারণে পার পেয়ে যান? সবগুলি জিনিসই আমি হাস্যচক জবাব দিতে চাই। তারা মেধাবী, তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে সর্বত্র, রাজনীতির ক্ষেত্রেও হয়তো আছে, আবার এই যেই প্রতিষ্ঠান থেকে তারা সেই লোনটা নিচ্ছে
কিংবা এই মানি লন্ডারিংয়ের সুযোগ পাচ্ছে সেই প্রতিষ্ঠানের লোকজনকেও তারা এটার ভিতরে পাচ্ছে। এইটার একটা বিষয় হলো যে আমাদের দেশে বিশেষ করে আমাদের বেশিরভাগ এই দুর্নীতি ব্যাংকিং সেক্টর থেকে যেই টাকা বেরিয়ে যাচ্ছে এর বেশিরভাগই যাচ্ছে সরকারি ব্যাংক থেকে, এবং সরকারি ব্যাংকগুলি সাধারণভাবে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলির চেয়ে বেশি টাকা লেনদেন করে, এবং সেখানে কোন ব্রাঞ্চের সংখ্যাও এত বেশি, কোন ব্রাঞ্চে কি হচ্ছে সেটা ট্র্যাক রাখা যেরকম কঠিন, আবার এই সব সিস্টেমটা একদম যে কোনো সময়ে অ্যাক্টিভ দিলেই দেখা যাবে কম্পিউটারাইজড বা অটোমেশন প্রক্রিয়ায়, সেটাও হয় নাই। আবার এত কাজে বেশি ব্যস্ত থাকে, যেমন ম্যানেজিং ডাইরেক্টর কিংবা এই তার অধীনস্থ সিনিয়র কর্মকর্তারা, যে তারাও সকল খোঁজখবর তাদের কাছে থাকে না। সেই জন্য, এবং আরেকটা জিনিস হলো যে এক ডিপার্টমেন্টের অফিসারদের খোঁজখবরও আরেক ডিপার্টমেন্ট রাখে না। সেসব কারণে যারা যদি মনে করে কোনো কর্মকর্তা যে আমি এটার একটা পার্ট হব এবং পার্ট হয়ে আমারও কিছু অর্জন হবে, সেটা কিন্তু সহজে সে করে নিচ্ছে। এবং আমাদের কিছু দুর্বলতা, আইনেরও দুর্বলতা আছে, যে সহজে কাউকে কিন্তু আমরা এইসব কারণে ধরতে পারি না। তো সেইসব বিষয়ে আমি একবার দুর্নীতি দমন কমিশনের প্রাসঙ্গিকভাবে আমরা যেটা আলোচনা, যে ব্যাংক অফিসারদেরকে ধরা হচ্ছে কিন্তু যারা টাকাটা নিয়ে পালিয়ে গেছে তাদেরকে অনেক সময় ধরা হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের পরিষ্কার জবাব হয়তো থাকবে যে ব্যাংক তো আমাদের জুরিসডিকশনে, আমি তো প্রাইভেট লোকটাকে হয়তো ধরতে পারি না। আবার কোর্টের যে বিষয়টা আছে সেইখানে এই দুর্নীতিবাজ লোকটার যে আইনজীবী আছে সে এমনভাবে সেখানে সাজিয়ে কথাটা উত্থাপন করে যে তখন হয়তো বিচারক তাকে জামিন দিয়ে দেয়, এবং আমাদের দেশে জামিন পেলে সে আর ধরাকে সরা জ্ঞান করে না, তখন মনে করে যে আমি মুক্ত হয়ে গেছি। তো যাই হোক, এখানে যেই বিষয়টি আপনি উত্থাপন করেছেন যে পলিটিক্সের কিছু বিষয়ও থাকে, তারপরে আবার তাদের ওই একই প্রসঙ্গে আসতে হয়, নীতি নৈতিকতা তো মোটেও থাকে না তাদের। আরেকটা বিষয় হলো যে তারা মেধাবীও থাকে, টাকা কিভাবে আত্মসাৎ করে কিভাবে সেটাকে সামলাইতে হবে, কোথায় সেটাকে লুকাইতে হবে, সেই ধরনের মেধাও তাদের আছে, এবং কোথায় কি খরচ করতে হবে, কত টাকা কোথায় দিলে মানুষকে ম্যানেজ করা যাবে, সেই ধারণাগুলিও তাদের আছে। অনেক মানে কি বলবো যে অনেক বড় বিষয় এগুলো। সানোয়ার ভাই, একটা বিষয় মানে অর্থনীতির যেমন প্রভার্টি সার্কেল, আমরা যেমন অর্থনীতির ছাত্র হিসেবে পড়েছি যে আমার অর্থ নেই বলে আমার উৎপাদন কম, আবার উৎপাদন কম বলেই আমার অর্থনীতি মানে টাকা নেই, এরকম একটি বিষয়। আবার সরকারি ক্ষেত্রেও যে সরকারি ব্যাংকে দুর্নীতি করার সুযোগ আছে বলেই সেখানে অর্থের প্রবাহ বেশি, আবার অর্থের প্রবাহ বেশি বলেই দুর্নীতির সুযোগ আছে, মানে ব্যাপারটা কি একই রকম? না, আমি একটু এখানে স্পষ্ট একটা বলি, এখানে আমরা আজকে যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে, আমি এটা আগে ডিসপেল করতে চাই। প্রথম বিষয় হলো দুর্নীতি যে কোনো সমাজে ঘটে যদি আপনি এটা অ্যালাউ করেন, যতটুকু আপনি অ্যালাউ করবেন। যারা তঞ্চক, যে কোনো সমাজে একটা তঞ্চক শ্রেণী থাকবে, তারা এটা যতটুকু টান দিতে পারে ওরা টেনে নিয়ে যাবে, এটা পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু আপনি ওটাকে যদি বন্ধ করতে চান তাহলেই আপনার কি পদক্ষেপ আপনার নেওয়া দরকার। প্রথম কথা হলো আপনাকে ম্যাক্রো এবং মাইক্রো লেভেল দুই বিষয়ে অ্যাপ্রোচ করতে হবে। সাফল্যের সঙ্গে দুর্নীতির যে একটা সহগামী বিষয় আমরা কিন্তু অনেকেই করে ফেলি। ধরেন আমাদের মানে প্রেসে করে বা যে কোনো চিন্তাবিদরা করে যে এই লোকটি সফল মানে সে দুর্নীতিবাজ, আসলে কিন্তু তা নয়। প্রথম আমাদেরকে ওই প্রেমিস থেকে বেরোতে হবে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কারা সফল এবং দুর্নীতিবাজ এবং কারা সফল এবং দুর্নীতিবাজ নয়। এটা একটা বিরাট বিষয় কিন্তু, কারণ আপনি সবাইকে যদি একটা ব্রাশে পেইন্ট করে ফেলেন সবাইকে, তাহলে কিন্তু আপনার বিরাট ভ্রান্তি হওয়ার একটা আশঙ্কা থাকবে। কারণ আমাদের দেশে বলেন বা যে কোনো দেশে বলেন, যে কোনো ডেভেলপমেন্ট বা গ্রোথ যখন হয় সেই গ্রোথের কতগুলো ব্যাপার থাকে।
আমাদের দুর্নীতির মাধ্যমে গ্রোথের হয়তো ওয়েস্টেজ হচ্ছে বা রং ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু আপনার আমাদের মতো দেশে অনেক দেশে ডাইনামিজম অফ করাপশনও ডেভেলপ করে গেছে, মানে পরস্পর পরস্পরকে পৃষ্ঠপোষকতা এবং চুলকানের কারণে না ডাইনামিজম অফ করাপশন ডেভেলপ করে গেছে। তো এই সময়ে যদি আপনি একপাক্ষিক কোনো পদক্ষেপ নেন তাহলে কিন্তু দেশের ভালোর চাইতে মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আমি আপনাকে এই কথাটা স্পষ্ট বলতে চাই, প্রথম। দ্বিতীয় কথা হলো যে আমরা যারা সাধারণত ছোটখাটো অর্থনীতিতে পড়েছি আমরা বলেছি যে কখনোই ট্রেডিং ক্যাপিটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপিটালে যায় না, আর দুর্নীতির টাকা তো যাওয়ার কথাই না। কিন্তু দেখেন আমাদের দেশের যারা শিল্পপতি তারা কিন্তু ওই যে স্যার একটা কথা বলেছিলেন যে মানে 40% ফুড শর্টেজ থেকে আপনার ফুড অটার্কিতে আপনি গেছেন, আমাদের দেশের কৃষকরা এটা করেছে, আমাদের দেশের শিল্পপতিরা আমাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছে। সুতরাং যারা আজকে ক্যাপিটালটাকে ইনভেস্ট করেছে, যারা ক্যাপিটাল ইনভেস্ট করে এমপ্লয়মেন্ট জেনারেট করছে, তাদেরকে কিন্তু আপনি একেবারে তঞ্চক চোরের কাতারে ফেলে যদি আপনি বিচার করেন তাহলে মঙ্গলের চাইতে অমঙ্গল অনেক বেশি হবে। সুতরাং আপনাকে এগুলো ডিস্টিংগুইশ করে এগোতে হবে। অর্থাৎ যেই সমস্ত ব্যবসায়ীরা মনে করছেন যে তারা ব্যবসায় পুঁজিটা খাটিয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, তারা এই দেশে আছেন, তাদের কিছু কিছু বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যখনই আপনি তাদেরকে কলটা বন্ধ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার সিরিয়াস আরবান এনার্কি হবে, সিরিয়াস আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হবে এবং আপনার টোটাল গ্রোথটা বন্ধ হয়ে যাবে। এবং আমি একটু বলি, কিন্তু আপনাকে দুর্নীতির জন্য যখন আপনি এগোবেন তখন আপনি কিন্তু আবার অতি উৎসাহে গিয়ে ওই যে থ্রোয়িং আউট দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার এটাও আপনি করতে পারবেন না। এটা কিন্তু সরোজ ভাই আপনার এই কথা শুনে আমার যেটা মনে হলো যে আমরা আসলে বাংলাদেশের গণমাধ্যমের যে চেহারাটা দেখি, বারবার হয়তো অনেকে আমাকেও ভুল বুঝতে পারেন যে আমি এই ভাষায় কথা বলছি, সেটি হচ্ছে যে অনেকে আবার ইচ্ছাকৃতভাবে পারসেপশন তৈরি করার জন্য, অর্থাৎ আমার হলমার্কের সময় আমরা দেখেছি যেবারে এক্ষুনি ধরে আনুন, এক্ষুনি ধরে এনে ফায়ারিং স্কোয়াডে দিন, কিন্তু ওই যে ৩,০০০ কোটি টাকার কি হবে সেটা তো ব্যাংকের টাকা, মানুষের টাকা, সেই ব্যাপারে কিন্তু কারো কোনো আগ্রহ আমরা দেখিনি। অর্থাৎ ওইখানে গণমাধ্যম ম্যানেজ হলো কিনা সেটা হয়তো আরেকটা গবেষণার বিষয়, কিন্তু এই বিষয়গুলোও তো আমার হয়েছে। আমাদের সঙ্গে অর্থনীতিবিদ শফিকুজ্জামান স্যার আছেন, তার কাছ থেকে শুনবো, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। আমি প্রশ্ন রাখছি না, আমার প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু ডক্টর শফিকুজ্জামান আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি, আপনার মতামত? আচ্ছা, একটু আগে আমাকে বলেছিলেন যে প্রশ্ন মানে আমাদের সংবাদপত্রের বিষয়টা নিয়ে আর কি, হ্যাঁ, এরা কে কিভাবে সংবাদ দিচ্ছে এটা নিজ নিজ স্বার্থ থেকে। আমি আপনাকে প্রশ্ন করি, আজকে যে প্রায় শতাধিক টেলিভিশন আছে, হ্যাঁ, এবং অনেকগুলো পত্রিকা আছে, এরা মালিক কারা? একটা টেলিভিশনকে কত টাকা লাগে? 100 কোটি টাকা লাগে। এটা কে দিতে পারে আর কি? আপনি টেলিভিশন যারা প্রচার করছে এদের হিসাব করে এদের ভিতরে কতজন ইনকিলাবি আছে, পত্রিকা মালিকরা কতজন ইনকিলাবি আছে, প্রত্যেকের নিজ নিজ এজেন্ডা নিয়ে কাজ করছে আর কি, হ্যাঁ, এদেরও পলিটিক্যাল ইয়ে আছে, হ্যাঁ। কাজেই তারা এখন স্যার আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আমরা একেবারে খুব ছোট করে মানে সবাইকে একবার সুযোগ দিতে চাই। শোনেন, মূল জায়গাটা হাত দিতে হবে। আজকে কিছুদিন পর একটা ইলেকশন হচ্ছে, কারা ইলেকশন মানে আমাদের কি উপজেলা ইলেকশন হবে, চেয়ারম্যান ইলেকশন হবে। আজকে কি এ সমস্ত ইলেকশন এখন দরিদ্র মানুষ করতে পারে? একজন শিক্ষক, একজন কৃষক, একজন শ্রমিক নেতা, একজন সাংস্কৃতিক কর্মী, তারা কি এ সমস্ত জায়গায় ইয়ে করতে পারবে, কম্পিট করতে পারবে? এখানে ইলেকশন করতে গেলে টাকা, সেটা সাধারণ মানুষের নাই। অর্থাৎ যাদের টাকা আছে যেভাবে হোক না কেন তারা ইলেকশন করছে, তারা ইয়ে করছে, হ্যাঁ। তাহলে না দিয়া 2-4জনকে অ্যারেস্ট করে জেলে পুঠিয়ে কিছু হবে না, মূল জায়গায় হাত দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। মূল জায়গায় হাত দিতে হবে। অনিরুদ্ধ রায়, একদম 1 মিনিটের মধ্যে আপনার সমাপনী শেষ বক্তব্য যদি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইকোনমি এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি, তো এই এক্সপোর্ট ড্রিভেন ইকোনমির এই সুযোগে দুর্নীতিবাদ চক্র যেভাবে কাজ করে তাদেরকে প্রতিহত করতে গেলে
প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে যে এই যুদ্ধ ঘোষণা করেছে, তার পাশাপাশি আমাদের ব্যবসায়ীদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ যেটা আছে সেটাকে আরও কনসলিডেট করতে হবে। শুধু সরকারের বললে হবে না, আমাদের নিজেদের যে গ্যাপ আছে, নিজেদের যে স্পেস আছে, এই স্পেসটাকে এক্সপ্লয়েট করে দুর্নীতিবাজরা দুর্নীতির আশ্রয় নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং মোস্ট অফ দ্য দুর্নীতির কেসে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে দুর্নীতিবাজরা এক্সপোর্টার হিসাবে আবির্ভূত হয়ে তারা মানি প্লান্ডারিং করতেছে। এবং তাদের আপনি দেশপ্রেমের কথা বলতেছেন, যারা মানি লন্ডারিং করে, যারা এই ধরনের সুযোগ নেয়, ডেফিনেটলি তাদের দেশপ্রেম কোনো কিছু নাই। এটাই হচ্ছে আমার কথা, যে দুর্নীতিবাজ যারা, তারা স্বর্ণ এক্সপোর্ট করতে পারে, স্বর্ণ পাচার করতে পারে, তারা যে কোনো কিছু করতে পারে, তাদেরকে আর ব্যবসায়ীদেরকে আলাদা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা মোশাররফ স্যার, আপনি ভাবতে থাকুন শেষ কথা আপনি কি বলবেন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমরা সারোয়ার ভাইয়ের শেষ কথা শুনে আসতে চাই। আমি একটা কথা খুব স্পষ্ট বলি, যে ইংরেজিতে একটা কথা আছে যে অল হ্যাপেন্স ইন এ গুড টাইম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবর্তনের সময় এই পর্যায়ে এসে যে উনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, এটি সময় উপযোগী এবং যুগ উপযোগী। এই কথাটি আমি কেন বলছি, এটার একটা বিশ্লেষণ দরকার, কিন্তু আপনার সময় ওটা নেই। কিন্তু এটা সময় উপযোগী, যুগ উপযোগী। কিন্তু এই বক্তব্যের সুযোগ নিয়ে যদি আপনি অতি উৎসাহী হয়ে সবাইকে একটা ব্রাশে পেইন্ট করে আপনি যদি কোনো রকম মনে করেন যে যেটা সঠিক প্রায়োগিক ভাবে না এগুনোর যদি সম্ভাবনা থাকে, তাহলে আমাদের মঙ্গলের চাইতে অমঙ্গল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে দিয়ে শেষ করব। যে কথা বারবার বলছিলাম, যে আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে এসে আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ এবং তার স্পিরিট নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সেই যাত্রার সহযাত্রী হতে চাই। আমাদের সমাধান যাত্রাটা কি হবে? আমি জনাব সারোয়ারের বক্তব্যের সাথেই একমত হয়ে এটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেই জিরো টলারেন্সের কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এবং দেশপ্রেমের সাথে কাজ করার কথা বলেছেন সকলকে, তিনি যাদেরকে এবার মন্ত্রী বানিয়েছেন, যারা সরকারি দায়িত্বে আছে, যারা ব্যাংকে আছে, এমনকি যারা ব্যবসা, যারা দেশের সাধারণ মানুষ, প্রত্যেককে দুর্নীতিমুক্ত হতে হবে। এবং এটা থেকে বেরিয়ে আসার একটা ভালো উপায় হলো যে যারা যে ক্ষেত্রে আমরা আছি সাহসের সাথে এইগুলি প্রতিরোধ করার জন্য এবং সুচিন্তিত ভেবেচিন্তে এবং নিয়ম মাফিক আগাতে হবে। আমি একটা কথা বলি যে যেমন এই মামলাটা করার আগে আমি অনেক তথ্য প্রমাণাদি অনেক ভালোভাবে দেখেছি। আবার আমাদের কাছে আরও অনেকগুলি তদন্তের পরে অনেকগুলি বিষয় এবং হয়তো মামলা করার মতো যোগ্য কিছু কেস এখন আছে, সেগুলি নিয়ে আমরা বিভিন্ন সংস্থার সাথে বসে আলাপ আলোচনা করব এবং করার পরে এগোবো। তো আমি এরকম কথাই বলতে চাই যে যারা যে দায়িত্বে আছেন দুর্নীতি উচ্ছেদ করার জন্য সকলের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেটি যদি হয় তাহলে যারা দুর্নীতি করে তাদের প্রতি একটা মেসেজ যাবে। কারণ হলো যদি ব্যাংক সঠিক থাকে, যদি সরকারি অফিস সঠিক থাকে, যদি পোর্ট সঠিক থাকে এবং অ্যাট দি সেম টাইম ওই যে আমাদের ব্যবসায়ী অনিরুদ্ধ যেটা বলেছেন যে বিজনেস কমিউনিটির মধ্যে যে ট্রেড বডির কথা বলেছেন, অ্যাসোসিয়েশন যাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয়, তারাও যদি সঠিকভাবে কাজ করে তাহলেই দুর্নীতি। আর সর্বোপরি আমাদের যে পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, সেখানেও দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকলের একাত্ম হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করতে চাই এবং দর্শক আপনাদেরকেও বলে রাখতে চাই এই অনুষ্ঠানটি রাত ৩টা ১৫ এবং পরের দিন সকাল ৮টা ১৫ পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।